সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নির্দিষ্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশ এনার্জি সেক্টর অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস। মানে বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখি যে হুটহাট আমাদের কারেন্ট চলে যায়। তো এই বিদ্যুৎটা কিভাবে উৎপন্ন হয় এই সম্পর্কে এবং এই বিদ্যুতের উৎপাদনের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আছে, এগুলো কিভাবে মোকাবেলা করা যায়, এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। যাতে করে তোমাদের ইংরেজিতে অথবা বাংলাতে যদি কোনো রচনা আসে অথবা প্যারাগ্রাফ আসে, তাহলে যাতে তোমরা সেই জিনিসটাকে মোটামুটি লিখতে পারো। তো এইখানে আমরা প্রথমে ভূমিকার ক্ষেত্রে বলতে হবে যে বিদ্যুৎ খাত বাংলাদেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ খাত। এই বিদ্যুতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি, যেটা যেটা মাটির নিচে লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকার পরে সেটা থেকে প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ, তেল এবং কয়লা উৎপন্ন হয়, সেটার মাধ্যমে বাংলাদেশের বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো মোট কথা বলতে গেলে এই যে ফসিল ফুয়েল, এটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তো এই পদ্ধতি ছাড়াও আবার বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেটা হচ্ছে আমরা রিনিউয়েবল এনার্জি মানে মানে পুনরায় নিউ মানে নবায়ন করা যায়, মানে যেটা নবায়নযোগ্য জ্বালানি। হ্যাঁ, যেটা বারবার ব্যবহার করা গেলেও শেষ হয়ে যায় না, সেটাকে নবায়নযোগ্য জ্বালানি বলে। হ্যাঁ, যে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন পানি, আমরা সমুদ্রে অনেক পানি আছে, হ্যাঁ, নদীতে অনেক পানি, এটা আপনি যতই ব্যবহার করেন, হ্যাঁ, নিঃশেষ হওয়ার মতো না। আহ তারপর দেখা গেল যে বাতাস, হ্যাঁ, বাতাস সবসময় বইতেই থাকে, হ্যাঁ, এই বাতাসটা শেষ হয় না। তারপর সূর্যের আলো, আহ, এটা কিয়ামত পর্যন্ত চলবে। এই সূর্যের আলোকে বলা হয় সৌর শক্তি। হুম এই যে এই জিনিসগুলো আছে, যে জিনিসগুলো কখনো শেষ হয় না, আমাদের পরিবেশে অফুরন্ত আছে, অনেক আছে, অ্যাভেইলেবেল। হ্যাঁ, তো এই জিনিসগুলা কি বলা হয় নবায়নযোগ্য জ্বালানি। যদি এই জিনিসগুলো জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন এই জিনিসগুলোকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয়। তো আমাদের মোট কথা হচ্ছে যে ভূমিকাতে আমরা এটা বলতে পারি যে যেই ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি, এগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু নবায়নযোগ্য জ্বালানি আমাদের পরিবেশের জন্য ভালো। সুতরাং আমরা চেষ্টা করব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে। তারপর আমাদের জানতে হবে কারেন্ট সিনারিও, মানে বর্তমান যে অবস্থাটা আছে এবং ডিমান্ড, যে চাহিদা আছে বাংলাদেশে বিদ্যুৎ ক্ষেত্রের, সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে হবে। যে প্রাকৃতিক গ্যাস, যে জিনিসটা বাংলাদেশের বিদ্যুৎ ক্ষেত্রে 60%-এর বেশি কভার করে 2024 সালের তথ্য অনুযায়ী। তো এই ক্ষেত্রে বাংলাদেশের সাথে কাতারের একটা চুক্তি সম্পন্ন হয়েছে 2023 সালে, 15 বছর মেয়াদি। আহ উম, বাংলাদেশের এই ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি এইগুলা ব্যবহার সংক্রান্ত। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে দেখা গেল যে 60%ই কভার করে প্রাকৃতিক গ্যাস। তারপর আছে 22%, হ্যাঁ, যেটা হচ্ছে কয়লা থেকে নেওয়া হয়, আর 12% নেওয়া হয় ইলেকট্রিসিটি জেনারেশনের ক্ষেত্রে তেল থেকে। এই তেলটা আমাদের সয়াবিন তেল না, এটা হচ্ছে পেট্রোলিয়াম, যেটা মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। সেই পেট্রোলিয়ামে আছে পেট্রোল, ডিজেল, ঠিক আছে, কেরোসিন, হ্যাঁ, যেগুলো আমরা যানবাহনে ব্যবহার করি, হুম, বা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করি, ওই রকম তেল এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, তারপর আমরা আলোচনা করব ফসিল ফুয়েলের ডিপেন্ডেন্সি এবং এনভায়রনমেন্টাল গোল সম্পর্কে। মানে ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি, ডিপেন্ডেন্সি মানে নির্ভরতা। আমরা ক্রমশই ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর হয়ে গেছি। হ্যাঁ, আর এটা আমাদের এনভায়রনমেন্টাল গোল মানে পরিবেশের যে লক্ষ্যটা, সেটার সাথে সাংঘর্ষিক। সুতরাং আমরা এখানে বলতে পারি যে আমাদের 2030 সালের মধ্যে লক্ষ্য হচ্ছে যে 21.8% কার্বন নিঃসরণটাকে রিডিউস করা, হ্রাস করা। তো এই জিনিসটা যদি আমরা করতে চাই, অবশ্যই আমাদেরকে ফসিল ফুয়েলের ব্যবহারটা কমাতে হবে। হ্যাঁ, আহ আমাদের পরিবেশটাকে ভালো রাখার জন্য। তারপর আমরা যদি বলি রিনিউয়েবল এনার্জি ইনিশিয়েটিভস এন্ড এক্সপানশন পটেনশিয়াল, মানে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ এবং এটার সম্ভাবনা কি। আমরা যদি নবায়নযোগ্য জ্বালানির দিকে তাকাই, তখন মাত্র 3%-এর মতো এখন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হয়। আর আমাদের লক্ষ্য হচ্ছে 15% আমরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করব।
2030 সালের মধ্যে যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা পরিবেশ দূষণটাকে অনেকাংশে হ্রাস করতে পারবো। আমরা যদি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারি, তাহলে আমাদের বিদেশ থেকে প্রাকৃতিক গ্যাস, কয়লা, এই জিনিসগুলো কম আমদানি করতে হবে, আনতে হবে। আমদানি করতে হলে আমাদের বিদেশে অনেক বৈদেশিক মুদ্রা দিতে হয়, আমাদের দেশ থেকে টাকা চলে যায়। তারপর আমরা যে জিনিসগুলা ভাবতে পারি যে এই রিনিউয়েবল এনার্জি ইনিশিয়েটিভ আমাদের জন্য অফ গ্রিড এবং অন গ্রিড দুই ক্ষেত্রে উপকার করতে পারে। যেমন আমরা সৌর বিদ্যুৎ থেকে যে সোলার এনার্জি, হ্যাঁ, মানে সূর্যের শক্তি ব্যবহার করে যে আমরা বিদ্যুৎটা ব্যবহার করি, এটা অফ গ্রিড এবং অন গ্রিড এই দুই ভাগে যদি ভাগ করি, তাহলে অন গ্রিডটা হচ্ছে সরাসরি বিদ্যুৎটা পাওয়ার স্টেশনে চলে যায়, যেটা আমাদের বাসা বাড়ি বা ব্যবহার করে। আর অফ গ্রিড হচ্ছে যেটা ব্যাটারিতে মানে সংরক্ষিত হয়, হ্যাঁ, তারপরে এটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এটা হচ্ছে অফ গ্রিড। আচ্ছা, তারপরে আমরা বিভিন্ন চ্যালেঞ্জ বলতে পারি বাংলাদেশের এনার্জি সেক্টরে, হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন খাতে। তো প্রথম চ্যালেঞ্জে আমরা বলতে পারি সাপ্লাই ডিমান্ড গ্যাপ। সাপ্লাই মানে সরবরাহ, ডিমান্ড মানে চাহিদা। আমাদের যে পরিমাণ চাহিদা আছে, হ্যাঁ, তার সাথে সামঞ্জস্য রেখে আমরা সরবরাহ করতে পারছি, তার মানে আমাদের দেশে বিদ্যুৎ ঘাটতি আছে। এই ঘাটতিটাকে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বিদ্যুতের অপচয়টা কমাতে হবে, হ্যাঁ, বিদ্যুতের অপচয় কমাতে হবে। আর তারপর আমরা বলতে পারি যে আমাদের আর্থিক অবস্থার উন্নতির সাথে সাথে এবং শহরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অনেক কলকারখানা বেড়ে যাচ্ছে, এই জন্য আমাদের চাহিদাটা বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। তারপর আমরা যদি চিন্তা করি ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রেইন্ট, ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, কনস্ট্রেইন্ট মানে সীমাবদ্ধতা, বাধা, হ্যাঁ, আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ এইসব ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত বাজেট নাই, আমাদের এই ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়, হ্যাঁ, দুর্নীতি, অনেক টাকা চলে যায়। তো আমাদের যদি এই দুর্নীতিটা কম হয় এবং অবকাঠামোগুলো ঠিকঠাক ভাবে নির্মিত হয়, তাহলে দেখা যাচ্ছে আমরা অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তো ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস, এটা হচ্ছে মানে আর্থিক সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। আমাদের দেশে দেখা যাচ্ছে যে ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানি করতে হলে আমাদেরকে অনেক টাকা আমাদের দেশ থেকে, যে দেশ থেকে আমদানি করি সেই দেশকে পরিশোধ করতে হয়, এই জন্য আমাদের আর্থিক সীমাবদ্ধতার সৃষ্টি হয়। এনভায়রনমেন্টাল কনসার্ন যদি আমরা এই সম্পর্কে কিছু লিখি, মানে পরিবেশগত উদ্বেগের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা যদি যত বেশি ফসিল ফুয়েল ব্যবহার করবো, আমাদের পরিবেশের তত বেশি ক্ষতি হবে। এজন্য আমরা চেষ্টা করব ফসিল ফুয়েল ব্যবহার না করে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা। আর আমরা যদি তারপরে বলি যে কি ইনিশিয়েটিভ এন্ড পলিসি রিকমেন্ডেশন। কি ইনিশিয়েটিভ মানে হচ্ছে মূল যে উদ্যোগগুলো আমরা নিতে পারি, এবং পলিসি রিকমেন্ডেশন, পলিসি মানে নীতিগুলা, রিকমেন্ডেশন মানে সুপারিশ, আমরা কি রকম নীতি নিতে পারি এবং কি উদ্যোগ নিতে পারি সেই সম্পর্কে। আমরা যদি কয়েকটা পয়েন্ট বলি এখানে, স্কেলিং আপ রিনিউয়েবল এনার্জি, মানে রিনিউয়েবল এনার্জির ব্যবহারটাকে আমাদের বাড়াতে হবে। তারপর হচ্ছে এনহ্যান্সিং গ্রিড ইফিসিয়েন্সি, এর মানে হচ্ছে আমাদেরকে যে বিদ্যুৎ গ্রিড এর দক্ষতা বাড়াতে হবে। তার মানে হচ্ছে ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন, হ্যাঁ, মানে আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ আসে এবং বিদ্যুৎ সরবরাহ লাইন দিয়ে এই বিদ্যুৎটা চলাচল করে, এই ক্ষেত্রে লসটাকে কমাতে হবে, মানে বিদ্যুতের অপচয়টা যাতে কমে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আছে প্রমোটিং রিজিওনাল এনার্জি কোঅপারেশন, আমরা এই সম্পর্কে বলতে পারি যে আমাদের কিটা রিজিওনাল এনার্জি কোঅপারেশন মানে আঞ্চলিক শক্তি উৎপাদনের যে সহযোগিতা সেটা বাড়াতে। বাংলাদেশে যে পার্শ্ববর্তী দেশ আছে, ভারত, নেপাল, ভুটান, এইরকম পার্শ্ববর্তী দেশের সাথে যদি আমরা সমন্বিতভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় উদ্যোগ গ্রহণ করি, তাহলে আমাদের দেখা যায় খরচটাও কিছু কমবে এবং হ্যাঁ, এইখানে একটা বৈচিত্র্য সৃষ্টি হবে। ওই ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি কিছুটা মোকাবেলা করা সম্ভব। তারপর আমরা বলতে পারি এক্সপান্ডিং নিউক্লিয়ার পাওয়ার, হ্যাঁ, মানে আমাদের দেশে যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নেওয়া হয়েছে, সেইখানে বলা হয়েছে যে বর্তমানে 2%, হ্যাঁ, বিদ্যুতের 2% এটা আমাদেরকে উৎপাদন দিবে, কিন্তু এটাকে অবশ্যই আরো বাড়াতে হবে।
হ্যাঁ, তাহলে আমাদের বিদ্যুতের যে ঘাটতি সেটা আমরা কিছুটা মোকাবেলা করতে পারবো। তারপর হচ্ছে ডেভেলপিং স্কিলস লেবার, অবশ্যই এই ক্ষেত্রে যারা পল্লী বিদ্যুৎ বা বিদ্যুতের সাথে রিলেটেড কাজ করে তাদের দক্ষতাটাকে বৃদ্ধি করতে হবে, যাতে করে তারা বিদ্যুৎ অপচয় মোকাবেলা করতে পারে আহ, এবং পর্যাপ্তভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ব্যালেন্সিং ইমিডিয়েট নিডস উইথ লং টার্ম সাস্টেনেবিলিটি। এর মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই ব্যালেন্স করতে হবে, মানে সমতা করতে হবে। ইমিডিয়েট নিডস মানে হচ্ছে তৎক্ষণাৎ প্রয়োজন, তৎক্ষণাৎ চাহিদা, এর সাথে লং টার্ম সাস্টেনেবিলিটি মানে দীর্ঘমেয়াদী আমাদের টেকসইটাকে, দীর্ঘমেয়াদী টেকসই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে বলতে বোঝানো হয়েছে যে আমাদের যে বিদ্যুৎ প্রয়োজন, এই জন্য যদি আমরা তাড়াতাড়ি বিদ্যুৎ প্রয়োজন, এই জন্য আমরা বেশি বেশি কয়লা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি, তাহলে আমাদের পরিবেশের ক্ষতি হবে। তার মানে আমাদের দুইটার দিকে খেয়াল রাখতে হবে, যে আমাদের তাড়াতাড়ি বিদ্যুৎ উৎপাদনও দরকার, এর পাশাপাশি আমাদের যাতে ভবিষ্যতের ক্ষতি না হয়, এটাকেই বলে লং টার্ম সাস্টেইনেবিলিটি। সাস্টেইনেবিলিটি মানে টেকসই, আমি যে উন্নয়নটা ঘটাবো সেটা যাতে আমার ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতি না হয়, এটা কি বলে টেকসই উন্নয়ন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা ফসিল ফুয়েল ব্যবহার না করে আমরা চেষ্টা করব রিনিউয়েবল এনার্জি ব্যবহার করার। এবং আমরা যদি উপসংহারে যাই, তাহলে আমরা সবশেষে বলতে পারি যে অবশ্যই আমাদেরকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যেই চ্যালেঞ্জগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এগুলা সতর্কতার সহিত মোকাবেলা করতে হবে। অবশ্যই আমাদেরকে ফসিল ফুয়েলের ব্যবহার কমাতে হবে, এবং আমাদেরকে রিনিউয়েবল এনার্জি যেগুলো সৌর শক্তি, জলবিদ্যুৎ মানে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, হ্যাঁ, বায়ু শক্তি, বায়ু কল ব্যবহার করে আমরা জানি বিদ্যুৎ উৎপাদন করা যায়, আমরা এরকম পরিবেশ বান্ধব পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা করব। হ্যাঁ, আশা করি তোমাদের এটা উপকার হবে, যারা ক্লাস 6 থেকে শুরু করে বিজ্ঞান বইয়ে, হ্যাঁ, ইন্টারমিডিয়েট পর্যন্ত বিজ্ঞান বইয়ে এইসব নবায়নযোগ্য জ্বালানি, প্রাকৃতিক গ্যাস এই সম্পর্কে আছে, যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার হয়, এই জিনিসগুলো আমি বলার চেষ্টা করেছি। আশা করি তোমাদের উপকার হবে। বাংলা রচনা এবং ইংরাজি রচনা চাই আসুক, তোমরা এখান থেকে নিজের বাসায় নিজের মতো করে যাতে লিখতে পারো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।